হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7। পড়ে যায় 200 টাকার কম যেটা হবে 200 টাকা পর্যন্ত কেরালার সরকার। মহকুমা সম্পাদক সদস্য স্বপন নাগ ও ছিল। আপনাদের যদি কোনো যে আমাদের রাজ্য এখন সবজি চাষে অনেক অগ্রগতি ঘটিয়েছে। সবজি চাষ কৃষকরা করছেন, কিন্তু সমস্যা হচ্ছে সার পাচ্ছেন না, বীজও পাচ্ছেন না। ভালো বীজের সন্ধানে আমি দেখেছি অনেক কৃষক একবার ওই পাড়ায় যাচ্ছেন, আরেকবার ওই পাড়ায় যাচ্ছেন ভালো বীজের জন্য। অর্থাৎ সরকার থেকে কৃষককে সাহায্য করার যেটুকু ন্যূনতম সাহায্য করার বিষয় ছিল, সেদিকে সরকারের ভ্রুক্ষেপ নেই। এটা দুঃখজনক, এটা দুঃখজনক। কারণ সিজনটা থাকবে না, তো সিজনটা তো পরে শেষ হয়ে যাবে সবজি চাষে। দ্বিতীয় যে কথাটা বলবো, যে এই আমাদের যে কৃষকদের যে আন্দোলন আপনারা জানেন যে বিগত দিনে যে ঐতিহাসিক আন্দোলন, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে। 13 মাস লক্ষ লক্ষ কৃষক থেকে তারা দাবি নিয়ে যে আন্দোলন করেছে, যেখানে প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে শেষ পর্যন্ত, এর আগে অনেক কিছু করেছেন আন্দোলনকে বাধা দেওয়ার, আন্দোলনকে প্রতিহত করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উনিও সেই কৃষকদের কাছে ইতিবাচক সাড়া দিয়ে সেই আন্দোলনটা বন্ধ করতে উনিও শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন। কৃষকের সঙ্গে তো শত্রুতামি চলে না। কৃষক মাঠে কাজ করে দেশের মানুষের অন্ন যোগায়, দেশের মানুষের খাদ্য যোগায়। আমরা সারা ভারত কৃষক সভা সমিতি আমরা যারা, আমাদের কাজ হচ্ছে কৃষকদের জন্য একটা স্থান ঠিক করা, একটা মঞ্চ ঠিক করা, যেই মঞ্চে থেকে কৃষকরা তার গতি পাবে, তার দিশা ঠিক করবে, কোন পথে যাবে, কিভাবে হলে পর মাটিটার মধ্যে সোনা ফলানো যায়, সেই চেষ্টা করবে। এবং কৃষক সভা আমরা হচ্ছে বৃহত্তম সংগঠন ভারতবর্ষের। আছে আমাদের 500 সংগঠন আছে, কিন্তু তার মধ্যে কৃষক সভা হচ্ছে পায়োনিয়ার। সেই সংগঠনের সদস্যপদ গ্রহণ হয়েছে বিভিন্ন জায়গায়। কমরেড পবিত্রকর একটা এলাকায় গিয়েছেন, পত্রিকায় দেখলাম এসে, সকাল ঘুম থেকে উঠে পত্রিকা পড়ে এখানে বলা হয়েছে কে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে প্রশ্ন তুলতে চাই, যে কৃষক তার সমিতি করবে, কৃষক তার সংগঠনে আসবে, এক্ষেত্রে কেউ বাধা দিতে পারে? এটা তার গণতান্ত্রিক অধিকার। আর বাধা কৃষক তো স্বতঃস্ফূর্তভাবে আসে, যেখানে যাই আমরা সব মেম্বারশিপ করতে, কৃষক স্বতঃস্ফূর্তভাবে আসে। বিশেষ করে সারা ভারত কৃষক সভা যে ইতিহাস সৃষ্টি করেছে, তার ফলে এই সংগঠনে আসবার জন্য কৃষকের আগ্রহ বেড়েছে। এবং কালকেও সারা রাজ্যে কয়েক হাজার সদস্য গৃহীত হয়েছে সারা রাজ্যে। তো যারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন, যে সরাসরি পবিত্রর সঙ্গে সংঘর্ষে না এলেও যারা বাধা দেওয়ার চেষ্টা, এটা নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয় কাজ। তাদের উদ্দেশ্য বলতে চায় যে কৃষক সভাতে সবাই আসতে পারে, উনি যে কোনো রাজনৈতিক দল করুন, ওনার যদি জমি থাকে, ওনার কৃষিকাজে যদি সমস্যা থাকে, তা নিয়ে কথা বলার জন্য একটা সংগঠন দরকার। সেই সংগঠন সবচেয়ে নির্ভরযোগ্য সংগঠন হচ্ছে সারা ভারত কৃষক সভা। এবং সেখানে যারা আসবেন, এটা কিন্তু দলীয় রাজনীতি না। আমার মনে যারা আসছেন বিভ্রান্ত হচ্ছেন, তারা বিভ্রান্ত হচ্ছেন। কেউ বিজেপি করতে পারেন, কংগ্রেস করতে পারেন, কিন্তু আপনার নিজের কৃষক হিসেবে আপনার সংগঠন হচ্ছে সারা ভারত কৃষক সভা। সেখানে কোনো রাজনীতি থাকতে পারে না, থাকতে পারে না। কাজে এটা হচ্ছে কৃষকদেরকে ভরসা দেওয়ার জন্য, কৃষকদেরকে সাহস দেওয়ার জন্য
কৃষকদেরকে পরামর্শ দেওয়ার জন্য একটা সংগঠন, যেই সংগঠন গুড়া যখন হয় তখন সৃষ্টি যখন হয় যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে বড় বড় কংগ্রেস দলের নেতৃত্ব ছিলেন। জয়প্রকাশ নারায়ণ থেকে ভিবি গিরি, আপনারা নাম শুনছেন, এনজি রঙ্গ, দয়ালানন্দ সরস্বতী, তারা বিরাট বিরাট, এমনকি সেদিন পণ্ডিত জওহরলাল নেহরু বার্তা পাঠিয়েছেন, আমি আসতে পারছি না, আমি তার সাফল্য কামনা করছি। পরে আন্দোলনের স্রোতের মধ্যে লাল ঝান্ডা এসে স্থান নিয়েছে, লাল ঝান্ডার স্থান নিয়েছে। এটা হচ্ছে বাস্তব সত্য, বাস্তব সত্য যে কারা কৃষকের পাশে আছে, বাস্তব সত্য। কিন্তু সংগঠন সকলে, আমি এখান থেকে বলছি, যারা কংগ্রেস করেন, বিজেপি করেন, বা যে কোনো রাজনৈতিক দল করেন, সিপিএম করেন, আপনার সকলের জন্য সারা ভারত কৃষক সভা এই ক্ষেত্রের জন্য কোথাও কোনো বিভ্রান্তি না থাকে, এবং আপনারা সারা রাজ্যে হাজারে হাজারে আপনারা এসে সেই সভ্যবোধ সংগ্রহ করুন। সেই সভ্যবোধ সংগ্রহ করার মধ্যে দিয়ে একটা শক্তি তৈরি হবে, যেই শক্তিটা আগামী দিনে কৃষকদেরকে সঠিক পথে পরিচালনা করবে, শুধু আমাদের রাজ্যে না, সারা দেশে সঠিকভাবে পরিচালনা করবে। তার জন্যই এই কাজটা আমাদের খুব দরকার। এবং যারা বিভ্রান্ত হচ্ছেন, আমি আশা করব তারা এখান থেকে শিক্ষা নেবেন। এটা পথ না, এটা রাস্তা, এটা পথ না, এটা রাস্তা না। কাউকে বাধা দিয়ে রাখা যায় না। কৃষক তার সংগঠন করবে, সংগঠনে আসবেই। এবং এই জন্য আমরা এবার কোটাও নিয়েছি, অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি কোটা নিয়েছি, এবং আশা করি সেই কোটা পূরণ হবে। প্রথম দিনই যে সারা পেয়েছি, এটা উল্লেখযোগ্য সারা। সবাইকে ধন্যবাদ। এইখানে আপনাদের সুবিধার জন্য আমাদের মোহনপুরের মহকুমা সম্পাদক রমেন দেব আছেন, এবং অন্যান্য সামগ্রীও তাদের দেওয়া হতো। এখন বলছে এই আখ চাষিরা, আমি কথা বলেছি, 1 টাকাও সেখানে সরকার থেকে পায় না তারা। অথচ আখ চাষটা এটা খুব লাভজনক চাষ। একবার যদি করে নিতে পারে, পরিচর্যা তেমন বেশি লাগে না, প্রথম দিকে একটু পরিচর্যা করতে হয়। তারপরে আখের যারা আগরতলায় মেশিন চালায়, তারা ওইখান থেকে গিয়ে নিয়ে আসে, কেটে শুধু দিতে হয়। তাহলে এটা খুব সহজ, এবং এটা ওই এলাকায় হয় বেশি, এবং খুব ভালো, তার গুণাগুণও ভালো আর কি। বলে এটা আমাদের একটা বড় একটা ভালো অর্থকরী ফসল, কোনো সাহায্য নেই। সবজি যারা করছেন তাদের সঙ্গে কথা বলেছি। এইটা কালকে আমি তো প্রোগ্রাম সেরে চলে গেছি, তখন অনেকে আমাকে ফোন করছে, কি হয়েছে? আমি বললাম যে তেমন তো কিছু হয়নি। এখানে আমাদের মোহনপুর মহকুমার সম্পাদক রমেন দেব আছে, এবং ওই লোকালে আমাদের পার্টির কৃষক সভার নেতা এবং লোকালের সম্পাদক, তিনি সেক্রেটারি মেম্বার আমাদের মহকুমার স্বপন নাগ, ও ছিল সঙ্গে। আমরা প্রায় 10 থেকে 12 জন ছিলাম, মহিলা ছিল 2-3 জন। তে আমরা মেম্বারশিপ করেছি, কোনো ডিস্টার্ব নেই, কিচ্ছু নেই, সবটাকে করেছি। আমরা যখন চলে আসব, ওদেরও মহকুমার মিটিং আছে, আমারও বাইরে যেতে হবে। এমন সময় দেখা গেল আমি আরেকজনের সঙ্গে বাইরে, একজন কৃষকই কথা বলছিল আমার সঙ্গে, তা আমি দূরে একটু ওনার সঙ্গে কথা বলছিলাম। বলছে, আপনি এসছেন, ভালো হয়েছে, আমাদের এটা দেখে যান। এই রাস্তাটাও ছিল না, আমাদের বিধায়ক উদ্যোগ নিয়ে এই রাস্তাটা করে দিয়েছে, এই কথাগুলি বলছিল। তখন দেখি একজন একটু জোরে জোরে কি কথা বলছে, তা আমাদের তার আবার খুব তর্কাতর্কি করছে। একটাই কথা শুনতে পেয়েছি আমি, খোলাখুলি বলি এটা, যে আপনারা ভিক্ষা করছেন কেন? 7 বছর তো কেউ ভিক্ষা দিতে হয় না। এই নিয়ে তখন আমি দেখলাম, তখন আমাদের একজন বলল, সে তো প্রধান এবং আরেকটি ছেলে, এরা তো বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তা আমাদের তো সংখ্যাটা বেশিই ছিল, আমরা প্রায় 15 জনের উপরেই ছিলাম। স্থানীয়ই তারা, আমি ছাড়া তো বাকি সবাই স্থানীয়। তারা এরকম ওদের সঙ্গে তর্কাতর্কি করছে। আমি আমাদের লোকাল সম্পাদককে পাঠালাম, সেও আমার কাছাকাছি ছিল, যে মেম্বারশিপ যেহেতু শেষ আছে, ওরা কি বলছে না বলছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে লাভ নেই, নিয়ে আসো। আর আমাদের তো টাইমও হয়েছে, আমাদের কমরেডরা বলছে ওইখানে একজনের বাড়িতে একটু জল খাবারের ব্যবস্থা করেছে, যে বাড়িতে আমরা গিয়ে শুরু করেছিলাম। তো এইখানে গিয়ে আমরা এটা করিডোরে হিসাব নিকাশ করে তুমি চলে যাও, আমিও চলে যাবো আর কি। আমরা এইভাবেই চলে এসেছি। পরে দেখলাম সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে, আমরা এখান থেকে পালিয়ে এসেছি, যদিও বাংলাই বলে যে বেগে ডেকে এসেছি। এবং এইটা কালকে রাত্রে তো আমাকে অনেকজনে, যে আমি তখন
সুনামুরা আবার রাত্রিবেলায় মেলাগড় এলাকার ইন্দিরানগর গাঁওসভা তারা সন্ধ্যা হলে কৃষকরা পাওয়া যায়, বলছে আপনি যেহেতু সুনামুরা এসেছেন আমাদের সর্বসংগ্রহে থাকবেন। আমি সেখানে 5টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত সেখানেও মেম্বারশিপ সংগ্রহ করেছি এবং সেখানে বিরাট সারা দেখলাম, ব্যাপকভাবে প্রচুর মানুষ নেমে আমাদের মেম্বারশিপ হচ্ছে আর কি। তা আমি তখন রাত্রিবেলা এসে যখন দেখি যে বিজেপির যে অফিসিয়াল পেজ, এইটা তো সাংঘাতিক ব্যাপার। এখানে আমাদের বর্ষিয়ান নেতা আছেন, তিনি তো 87 বছর বয়স। আমাদের রাজ্যের মধ্যেই বোধ হয় কৃষক আন্দোলন বামপন্থী আন্দোলনের এখন পুরোদা নেতৃত্ব হিসেবে গভর্নর মতিদা আছেন। তিনি বলুক, আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, আমরা হয় পালিয়ে আসেছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। তা আমি আমাদের কথাটা এটি বললাম। আমি কমরেড মতিলাল সরকার, আমাদের বর্ষিয়ান নেতা, ওনাকে বলবো রিয়াকশন দিতে। আর একটি বলবো যে তাহলে মেম্বারশিপ করা, আমরা তো ভিক্ষার তো নিশ্চয়ই আমরা করি, কারণ আমরা তো আর সেখানে রেলের ওয়াগন বিক্রি করে টাকা খাই না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো আমাদের কেউ নেই, মানুষ আমাদেরকে দেয়, তাতে আমাদের কাজ চলে। আমরা আপনাদের কাছেও যাই, এরকমই আমাদের তো পদ্ধতি নিয়ম, এটাই তো সাধারণ কথা। তাই এই হলো আমাদের কথাটা। তাদের যে ডিলাররা এখানে মানুষ থেকে নিচ্ছেন, ফলে মানুষ দিশেহারা। যে সবজি চাষ সেখানে এখন উপায় নেই, যারা সবজি চাষি তারা বসে থাকতে পারে না, কারণ সবজি চাষ একটার পর আরেকটা এরকমভাবেই নিতে হয়। এটি নির্ভর করে যে ভালো এরকম চাপান সার, ভালো যে কম্পোস্ট ইত্যাদি দিতে পারবে, তারই ফসল ঠিক মতো হবে। উপর্যুপরি আরেকটা ফসল যেটা এখন আমাদের রাজ্যের মধ্যে ঘাটতি, আমাদের চাহিদা অনুযায়ী, সেটি হলো আলু চাষ। সরকার বক্তৃতা শুনেছি আলু চাষ বৃদ্ধি করার জন্য তারা আধুনিক বীজ আনবেন বাইরের থেকে, বিদেশ থেকে, এবং আলু চাষের সমস্ত সাহায্য দেওয়া হবে। কিন্তু সাধারণত কোনো বীজ এখন পর্যন্ত পৌঁছায়নি। যেটা হইলো, আমরা রিপোর্ট হলো দক্ষিণ জেলা, সিপাহীজলা, গোমতী এবং পশ্চিম ত্রিপুরা, এখানে আলু চাষটা সবচেয়ে বেশি করা হয়। এই 4টি জেলাতে এখানে আলুর বীজ তার কোনো দেখা নেই। তাই কৃষকদের নির্ভর করতে হচ্ছে আমাদের লুধিয়ানা এবং পশ্চিমবাংলা থেকে যে আলুর বীজটা মহারাজগঞ্জ বাজারের পাইকাররা আনে, তাদের উপর নির্ভর করতে হচ্ছে। এটা আমাদের মিটিংয়ে রিপোর্ট হয়েছে। তাহলে আমরা বলবো যে রাজ্যের কৃষকদের সাহায্য করার জন্য কৃষি দপ্তর, তার হর্টিকালচার দপ্তর, তার ভূমিকা এই জায়গাতে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। অপরদিকে এই যে সিজন আসছে সামনে, বড়ু এবং সবজি, সেই জায়গায় দাঁড়িয়ে সেচ ব্যবস্থা, যেটা রিপোর্ট এসছে, প্রতিদিনই খারাপ হয়ে যাচ্ছে। সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। নতুন কিছু কিছু হয়তো একটা উদ্যোগ নিয়ে করছেন, কিন্তু এগুলো কৃষকের, সাধারণ কৃষকের ওগুলো সাহায্যে আসছে না। এই হলো আজকে কৃষি অবস্থা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য কমিটিতে, আমাদের সাংগঠনিক কতগুলি কাজ আছে নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে। এর পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের প্রত্যেকটা আগরতলা সহ জেলা, মহকুমায় কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর, ডিএম অফিস, সেখানে আমাদের বিক্ষোভ প্রদর্শন করা হবে ব্যাপকভাবে, যাতে এটা করা যায় আর কি। কারণ এখন রাজ্যভিত্তিক আমরা নিচ্ছেন, এই কারণে এটি কৃষকের মরশুম। এই সময়তে কোনো জমায়েত
আগরতলা করে আমরা তাদেরকে তুলে আনতে পারবো না। তাই এটা স্থানীয় ভিত্তিতেই এই প্রোগ্রামটা আগামী নভেম্বরের 15 তারিখের পর থেকে ব্যাপকভাবে গোটা রাজ্যে হবে। এরপরে যে সিদ্ধান্ত নিয়ে আমরা নিয়েছি সেটা হলো আমরা প্রতি বছর একবার করে আমাদের কৃষকদের কারা আমাদের সঙ্গে আছেন তার একটা সংগ্রহ অভিযান আমরা করি। এটা আমাদেরটা বাংলা বর্ষ হিসেবে হয় বৈশাখ থেকে চৈত্র, সেই হিসাবে ইংরেজি হলো 25 থেকে 26, 25 এবং 26 এপ্রিল পর্যন্ত জেনারেলি হয়। কিন্তু আমরা যেহেতু দুদিন বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, আমরা ঠিক করেছি নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত একটানা এই 10 দিন আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এই সম্পদ সংগ্রহ অভিযানে যাব। অভিযানে শুধু যাব মানে রসিদ দেওয়া না, আমাদের রসিদের হলো 5 টাকা, এটাই আমরা আছি, অন্য কোনো টাকার প্রশ্ন আসে না। এখন এই সংগ্রহ অভিযানের সঙ্গে আমরা কৃষকদের একটা তালিকা করব, কোন গ্রামে কতজন কৃষক আমাদের সম্পদমুক্তি হয়েছে, কারণ রসিদরা তো চলে যায় ইউনিটির কাছে, লোকালের কাছে, এবং আমরা ওই গ্রামে সঙ্গে সঙ্গে আরেকটা নোট করব কৃষকরা কি অবস্থাতে আছে, কৃষকের সমস্যাগুলো কি কি, এই নিয়ে যাতে আমরা আন্দোলনে যেতে পারি। তো গতকালকে থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে এবং আমাদের একটা সিদ্ধান্ত আছে রাজ্য কমিটিতে, আমরা যারা রাজ্য কমিটির সদস্য, আমাদের জেলা কমিটির সদস্য যারা এবং আমাদের মহকুমা পর্যায়ের নেতৃত্ব যারা আছে, সবাইকে নেতৃত্বকে মাঠে নেমে এই কিষাণ সভার সভ্য সংগ্রহ অভিযানে আমরা যাচ্ছি। আমরা শুরু হয়েছে কালকে থেকে, সারা রাজ্য থেকে এখন পর্যন্ত কালকে রাত্র পর্যন্ত যে খবর এসছে, গোটা রাজ্যে 1-2টা সাব ডিভিশন যেগুলো দূরে আছে, আমরা সভ্যপদের বই পাঠাতে একটু কালকের মধ্যে পৌঁছে গেছে, কিন্তু কালকে তারা বেরোতে পারেনি, এরকম 5 থেকে 6টা সাব ডিভিশন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি আমাদের প্রায় কালকেই আমরা যে বেরিয়েছিলাম 5000-এর উপরে সভ্য সংগ্রহ হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি বছর আমরা 2 লক্ষ কৃষককে সভ্য সংগ্রহের আওতায় নিয়ে আসবো। কৃষক পরিবারের যে কিষানি যাকে আমরা বলি, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, এই গতকালকে আমি ব্যক্তিগতভাবে এজ এ সেক্রেটারি মোহনপুর মহকুমার আমাদের নরসিংগড় লোকালের সীমান্তবর্তী একটি গ্রাম ভাগলপুর, যেখানে সীমান্তে চাষিদের সাংঘাতিক সমস্যা, যেটা নিয়ে কয়েকদিন আগে আমরা ডেপুটেশন দিয়েছি চিফ সেক্রেটারির কাছে, এবং ওইখানেও আমাদের মহকুমা এবং লোকালের নেতৃত্ব তারা স্থানীয় বিএসএফ এর কমান্ডেন্ট যে আছে ওনার কাছে ডেপুটেশন দিয়েছেন এই ইস্যুগুলোকে নিয়ে। তাই এই বিষয়টা আরও প্রত্যক্ষ করব এবং সভ্য সঙ্গে অংশগ্রহণ করেছি। আমার প্রোগ্রাম ছিল যে সকাল 8টা থেকে আমরা 10টা সোয়া 10টা পর্যন্ত করবো। এরপরে তাদেরও মহকুমা কমিটির মিটিং ছিল মোহনপুরে, এবং আমি আবার আরেকটি কর্মসূচিতে সোনামুড়া যাওয়ার কথা। তাই আমরা সকাল থেকে খুব ভালোভাবেই আমাদের এই সভ্য সংগ্রহ অভিযান আমরা সংগ্রহ করছি, এবং প্রতি বাড়ি বাড়ি গিয়ে, এবং যারা বিজেপিকেও ভোট দিয়েছে তারা নিজেই বলেছেন তারাও আমাদের মেম্বারশিপের আওতার মধ্যে এসেছে, এমনকি যারা পঞ্চায়েতেরও সদস্য বিভিন্নভাবে তারাও সেখানে সংগ্রহ করেছে। এবং এখানে মূলত যে চাষগুলো হয় আমরা প্ররক্ষণ করলাম, এখানে একটু টিলা জায়গা, তো সেখানে আখ হলো প্রধান। আমরা আগরতলা শহরে যে আখের রসটা আমরা খাই, এটা টোটাল সাপ্লাইটা হয় ওই ভাগলপুর এলাকা থেকে, নরসিংগড় এলাকা থেকে আর কি। এবং সবজি চাষ এটা প্রধান চাষ এখানে, কারণ এখানে একটা ব্যাপক জলসেচের ব্যবস্থা বামপন্থী সরকার থাকার সময় করেছিল, কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকরা যেটা বললেন, সবজি চাষের তারা আমাদের মিটিংয়ে যে আলোচনা হলো, বীজ সার কিছু পায় না, তাদের নিজেদের সংগ্রহ করতে হয় অত্যধিক দাম দিয়ে। দ্বিতীয়ত সেচের যে ব্যবস্থাগুলো ছিল
এগুলো সব প্রায় শেষ হয়ে গেছে। তবে তারা আমাদের লোকাল কমিটির উদ্যোগে স্থানীয় যে বিধায়ক বামপন্থের নয়ন সরকার, ওকে ব্রিজ করেছিল, করার পরে এরকম 7-8টা এই সোলার মিলিয়ে মিনি ডিপ টিউবওয়েল দিয়েছে। এগুলো তাদের এখানে এখন ভরসা হয়েছে চাষের জন্য। সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভা গিয়েছিল সারাদিন, গত 27 তারিখে। সাধারণত আমরা পরের দিনই করি, কিন্তু আমরা বিভিন্ন কারণে, একটু ব্যস্ত থাকার কারণে আমরা আপনাদের কাছে আমরা বসতে পারিনি, আমাদের মিটিংয়ের সিদ্ধান্তগুলো জানাতে পারিনি আর কি। এটাই মূলত আজকে আমাদের সংবাদ সম্মেলন ডাকার উদ্দেশ্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো কেরালার বাম গণতান্ত্রিক সরকারকে, যারা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে এবং কেরালা রাজ্যের জন্ম 70 বছর হতে যাচ্ছে সম্প্রতি, তারা একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেরালাতে তারা বিভিন্ন পর্যায়ে যে কাজ করছেন মানুষের কল্যাণের জন্য, এবং এটা যে দল মত নির্বিশেষে এই কাজটা করছেন, তার ফলে সেখানে নীতিও পর্যন্ত বলেছে সবচেয়ে কম দারিদ্র আমাদের ভারতবর্ষের মধ্যে কেরালাতে আছে। তাই কেরালা সরকার গতকালকেই একটি বৃহৎ অনুষ্ঠান করে তারা ঘোষণা করেছেন এই কাজের মধ্য দিয়ে অতি দরিদ্র যারা, তারা প্যারামিটার ঠিক করেছেন 4টি, যাদের বাড়িঘর নেই, যাদের খাবারের সংস্থান নেই, যাদের পরিবারে চাকরিজীবী কিংবা কর্মসংস্থানের লোক নেই, লেখাপড়া যাদের পরিবারে কম আছে, এই 4টি প্যারামিটার থেকে তারা চিহ্নিত করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সার্ভে করে যে 60,000-এর উপরে পরিবার ছিলেন যারা, তাই তাদেরকে হাতে কালকে এই 4টি বিষয় যেগুলি অতি দারিদ্র হিসেবে তারা চিহ্নিত করেছিলেন, তাদেরকে তার উপরে ওঠার জন্য সমস্ত দায়িত্ব সরকার গ্রহণ করে এই কাজ হাতে নিয়েছে। এটা বলা যেতে পারে সমাজ বিপ্লব হলে এটাই সমাজতান্ত্রিক চেতনা, যে সবাই যাতে খেতে পারে, লেখাপড়া করতে পারে, বাসস্থান থাকে, তার কর্মসংস্থান থাকে, এটাকে নিশ্চিত করা। অপরদিকে আরো 2টি সিদ্ধান্ত কৃষকদের জন্য নিয়েছেন। আমাদের দেশের মধ্যে কেরালা হয়েছে রাবারের দিক থেকে সবচেয়ে ঘনত্ব বেশি, এবং তাদের প্রধান ফসল হয়েছে রাবার। রাবারের বিভিন্ন কারণে, আন্তর্জাতিক কারণে এবং আমাদের দেশে অবাধে বিদেশি রাবার আসার ফলে রাবারের বাজার দর প্রচণ্ডভাবে কমে গেছে, 200 টাকার নিচে নেমে গেছে। আমাদের রাজ্যের মধ্যে 160, 70, 80 এরকম চলছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন যারা এরকম 5 হেক্টর থেকে 10 হেক্টর পর্যন্ত জমির মালিক, রাবারের 200 টাকার কম যদি পড়ে যায়, 200 টাকার কম যেটা হবে 200 টাকা পর্যন্ত কেরালার সরকার তাদেরকে ইনসেন্টিভ দেবেন সমস্ত রাবার উৎপাদকদের। আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা জানি আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 2014 সালে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে ডক্টর স্বামীনাথন মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটার ভিত্তিতেই মিনিমাম সাপোর্ট প্রাইস কেন্দ্রীয় সরকারের হবে। যদিও এটা নরেন্দ্র মোদী সরকার এসে দেননি, না দেওয়ার ফলে যে কৃষক আত্মহত্যা সারা দেশে প্রতিদিন 31 জন কৃষক আত্মহত্যা করে, এটা কমেনি, বাড়ছে। এবং নরেন্দ্র মোদী সরকার আসার পরে 3 লক্ষের উপরে কৃষক এবং ক্ষেতমজুর তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কেরালা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন
ধান কেন্দ্রীয় সরকার যে মূল্য দেবে তাতে ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী যে দামটা কম হবে, কেরালা সরকার ইনসেন্টিভ হিসাবে ধান চাষি যারা তাদেরকে সেটা দেবেন। তাই এই যে পদক্ষেপগুলো দেশের দরিদ্রতম রাজ্য মানুষকে সাহায্য করার জন্য এবং কেরালার ধান চাষি এবং রাবার চাষি যারা তাদের এই ইনসেন্টিভ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কেরালার বাম গণতান্ত্রিক সরকারকে, পিনারাই বিজয়ন এবং তার মন্ত্রিসভার সদস্যদের আমরা অভিনন্দন জানাই, শুভ কামনা জানাই। তারা এই ধরনের জনদরদি আরও সিদ্ধান্তগুলো নিয়ে এগিয়ে যাবেন। এরপরে যে বিষয়টা, আমরা আমাদের রাজ্য কমিটির মিটিং হয়েছে, মিটিংয়ে 8টি জেলার প্রতিনিধিরাই ছিলেন এবং খুব ভালো মিটিং হয়েছে। আমরা প্রায় সকাল থেকে সারা দিনব্যাপী আমাদের এই মিটিং চলে। তাতে আমাদের সাংগঠনিক বিষয় যেমন ছিল, এই সময়েতে কৃষকদের যে সমস্যাগুলো কি কি সেই সম্পর্কে আমরা জেলা থেকেও একটা রিপোর্ট নিই। 8টি জেলা থেকেই প্রায় একই ধরনের রিপোর্ট এসেছে। গত কয়েকদিন আগে আমরা আপনাদের সাংবাদিকদের ডেকে ওইটা বলেছিলাম যে এখন এলো সবচেয়ে বড় মরশুম ধানের আমন ধানের অলরেডি শুরু হয়েছে, সেখানে ধানের আশা, কিন্তু আমাদের ফসল কমবে, কারণ চাপান সার হিসেবে এই সময়তে যেটা দেওয়ার কথা ছিল ইউরিয়া, এটার প্রচণ্ড অভাবের কারণে কৃষকরা অনেক বেশি দাম দিয়ে দিতে বাধ্য হয়েছে। এটা একটা। দ্বিতীয়, পুরোদমে এখন সবজি চাষের মরশুম চলছে, কিন্তু আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট পূর্বে যেভাবে ব্যাপক পরিমাণে বীজ সরকার থেকে পারচেজ করে কৃষকদের দেওয়া হতো সবজি চাষকে উৎসাহ দেওয়ার জন্য, 1 ফোঁটা বীজও সরকার থেকে দেওয়ার ব্যবস্থা হয়নি। দ্বিতীয়ত, সবজির মরশুম আসলে আমাদের রাজ্যে এখন বিভিন্ন কারণে, তার প্রধান কারণ হলো গাজার চাষ, এই যে গোবর চাষ আমাদের যেটা জমিতে দিতে হয় কম্পোস্ট হিসাবে, গোবরের কোনো দেখা সাধারণ চাষিরা আর পায় না, কারণ এত মূল্য গোবরের, এটা পাওয়া যায় না। তাহলে এখানে নির্ভর করতে হয় আমাদের রাসায়নিক সারের উপরেই, এবং রাসায়নিক সার হিসাবে এখানে প্রয়োজন হয় ডিএপি, সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ, এই জিনিসগুলি দরকার। এই জিনিসগুলো সরকারের সেখানে সাপ্লাই নেই বললেই চলে।